সময় পেছনে যায়। ওয়াত আর খেমিকা দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, যদিও এতে দুই পরিবারই খুশি ছিল। ওয়াতের সাথে সাথে খেমও অনেক খুশি। তবে এসবের মধ্যে ওয়াতের ভাই ইয়োদ খুশি ছিল না, কারণ সে খেমিকাকে পছন্দ করে। বান্ধবীর বিয়ে হতে চলেছে, তাই তার দুই বান্ধবী জিন এবং ছায়াও খুশি হয়। এখানে জিন আর ছায়ার মধ্যে অনেকটা ক্লোজ রিলেশন ফুটে ওঠে। এত খুশির সময়ে দেশে বিভিন্ন প্রবলেম দেখা যায়। যুদ্ধের জন্য অনেক সৈনিক মারা যাচ্ছে, তাই ডাক্তার হিসেবে ওয়াতকে ক্যাম্পে যেতে হবে। তবে ইয়োত মনে করায় যে সামনেই খেমের সাথে ওয়াতের বিয়ে হতে চলেছে। তবে ওয়াত সিদ্ধান্ত নেয় সে ক্যাম্পে যাবে, আর তার না ফিরে আসা পর্যন্ত ইয়োত যেন খেমিকার খেয়াল রাখে, কারণ খেম শারীরিকভাবে অসুস্থ। ওয়াত চলে যাবে, খেমিকার মন খারাপ। জিন আর ছায়া ওয়াতকে শান্ত করে যে তারা সব সময় খেমিকার পাশে থাকবে। ওয়াত তার ভাই ইয়োতকে খেমিকার দায়িত্ব দেয় আর খেমিকার থেকে বিদায় নেয়। ওয়াত কথা দেয় যে সে প্রতিদিন খেমিকার জন্য চিঠি লিখবে। খেম বলে সে ওয়াতের ফিরে আসার অপেক্ষা করবে। ওয়াত বলে সে যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবে। সবার থেকে বিদায় নিয়ে ওয়াত চলে যায়। অনেকটা সময় কেটে গেছে। ওয়াত আর খেমিকার মধ্যে চিঠি বিনিময়ে যোগাযোগ হয়। এর মধ্যে ইয়োত একদিন সাহস করে খেমিকাকে তার মনের কথা বলে। সে অনেক আগে থেকেই খেমিকাকে পছন্দ করে, সে তাকে বিয়ে করতে চায়। খেম বলে মজা করো না। ইয়োত বলে ওয়াত প্রায় 1 বছর হলো ফিরে আসছেনি। আমি তোমাকে ভালোবাসি, চলো না আমরা বিয়ে করে নিই। আমার মা বাবা তোমাকে আগের মতোই ভালোবাসবে। তবে খেমিকা তাকে ফিরিয়ে দেয়। তার দ্বারা ওয়াতকে ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া সম্ভব নয়। যদি ওয়াত কখনো ফিরেও না আসে, তবে সে সারা জীবন অপেক্ষা করবে। সময় বর্তমানে আসছে। ইয়োত পারানকে এসব বলছিল, তোমার অপেক্ষা করতে করতে খেমকে মরতে হয়েছে। তোমার কাছে কাজটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল, খেমিকা নয়। তাই সে খেমকে এখন নিয়ে যাবে তার সাথে করে। পারান ইয়োদের আত্মাকে বন্দি করার প্রক্রিয়া শুরু করে। ইয়োদ বাধা দেওয়ার চেষ্টা করছে। চিৎকার শুনে খেম ধীরে ধীরে মাস্টারের রুমের জানালায় উকি দেয়। তার কানে টুকরো টুকরো কিছু কথা আসে, যেমন খেমিকা, ওয়াত, ইয়োদ, এগুলো। এর মধ্যে মাস্টার পারানের 2 পুতুল শিষ্য খেমের সামনে ভূতের মতো উদয় হয়। খেম ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। মাস্টারের মন অন্যদিকে চলে যায়। এই সুযোগে ইয়োত পালিয়ে যায়। মাস্টার পারান বাইরে এসে খেমের সাথে তার 2 পুতুল শিষ্য এক এবং তংয়ের পরিচয় করায়। খেম শান্ত হয় এটা জেনে যে ওরা ভূত নয়। মাস্টার তাকে রুমে গিয়ে বিশ্রাম নিতে বলে এবং নিজে চলে যেতে গেলে খেম তার সামনে আসে আর একটু আগে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে জানতে চায়। মাস্টার এবার রেগে যায়, তুমি সব সময় কোনো না কোনো গন্ডগোল পাকিয়ে বসো। আমার থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করো। কিছু জিনিস না জানাই ভালো। তবে খেম তার হাত চেপে ধরে। সে জানতে চায় এমন কি লুকিয়ে আছে যার জন্য তাকে এত বড় অভিশাপ বয়ে নিয়ে চলতে হচ্ছে। খেমের সামনে আসতে মাস্টার পারানের খেমিকার কথা মনে হয়। পারান নিজের হাত ছাড়িয়ে নেয় আর বলে, তোমার হাতে যেটুকু সময় আছে সেটা ভালোভাবে উপভোগ করো। খেম বলে, মানছি আমাদের মধ্যে তেমন কোনো ভালো সম্পর্ক নেই, তবে আপনি একটু ভালো ব্যবহার তো করতেই পারেন। খেম চলে যায় আর নিচ থেকে ইয়োদ তাকে দেখছিল। সে খেমকে নিজের সাথে নিয়ে যেতে চায়, তবে পারান নিজের বাড়ির চারিদিকে বন্ধন করে রেখেছে, ফলে ইয়োদ আর ঢুকতে পারছে না। খেমের মৃতমায়ের আত্মা মাস্টার পারানের সাথে দেখা করে। খেমকে সব সময় রক্ষা করার জন্য পারানকে ধন্যবাদ জানায়। পরদিন জেট মাস্টারের সাইকেল নিয়ে খেমের সাথে মন্দিরে আসে। খেম বলে,
এটা মাস্টারের সাইকেল না? মাস্টার যদি বকা দেয়? জেট বলে, চিন্তা করো না, তাড়াতাড়ি ফিরে যাব। অন্যদিকে পারান নিচে এসে দেখে তার সাইকেল হাওয়া। ফলে সে হাঁটতে শুরু করে। জেট আর খেম প্রার্থনার জায়গায় এলে চাম্মিশি জেটের মাথায় হাত পাখা দিয়ে আঘাত করে। জেট চাম্মিশির সাথে খেমের পরিচয় করায়। চাম্মিশি গ্রামের বয়স্ক মানুষদের মধ্যে একজন। মাস্টার পারানকে ছোট থেকে যত্ন করে বড় করেছেন তিনি, তাই মাস্টার পারান তাকে নিজের ঠাম্মির মতোই শ্রদ্ধা করে। ঠাম্মি রি খেমের দিকে তাকিয়ে বলে, তোমাকে দেখতে অনেক মিষ্টি। আমার যদি কোনো নাতনি থাকতো তোমার সাথে তার পরিচয় করিয়ে দিতাম। তা তোমার পছন্দের কোনো মানুষ আছে নাকি? খেম লজ্জা পেয়ে বলে, এখনো পর্যন্ত তো কেউ নেই। ঠাম্মি রি বলে, আজ বিকেলে মাস্টার পারান একটা পুজো করবেন, তোমরাও সেখানে যেও। ওই পুজোতে গিয়ে কিছু প্রার্থনা করলে সেটা পূর্ণ হয়। জেট চিৎকার দিয়ে ওঠে, আরে সে তো একথা ভুলেই গেছে। মাস্টারের সাইকেল এখানে, তাহলে মাস্টার গোটা পথ অত দূরে যাবে কিভাবে? কিভাবে আর পায়ে হেঁচে? গরমে ঘামে স্নান করে কুকুর বাহিনীর সাথে মাস্টার লম্বা লম্বা পা ফেলে যত দ্রুত সম্ভব পৌঁছানোর চেষ্টা করছে। আর গ্রামের মানুষরা পুজোর জায়গাতে মাস্টার পারানের জন্য ওয়েট করছে। জেট আর খেমো অনেক আগেই সেখানে পৌঁছে গেছে। জেট বুঝতে পারে আজ তার কপালে দুঃখ আছে। মাস্টার সেখানে পৌঁছে পুজো শুরু করে। খেম বলে, মাস্টার কি সানগ্লাস পরেই পুজো করবেন নাকি? জেট খেমের কাছে এসে বলে, আরে কি আর বলি, এখানে বসা মেয়েগুলোর অবস্থা দেখেছ? ওদের কথা ছাড়ো, ছেলেগুলোর অবস্থা দেখো। এর ওপর মাস্টার চোখ থেকে চশমা সরালে ওদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এমনটা আগেও ঘটেছে। কয়েকজন তো মাস্টারের চোখের দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। পুজো শেষ হতেই মেঘ কালো হয়ে আসে, চপ চপ করে বৃষ্টি শুরু হয়। এটা শুভ লক্ষণ। এই, তোমাদের চোখকে সামলাও কিন্তু। আমি জানি তোমরা কি দেখছ আর কি ভাবছ। জেট বলে, দেখলে তো, এটাই আমার মাস্টারের পাওয়ার। তবে সিনিয়র ছেলে দুজন এটা নিয়ে বিশ্রীভাবে হাসাহাসি আর মজা শুরু করে। জেট কিছু বলতে গেলে উল্টে তারা খেপে যায়। খেম জেটকে সামলায়। জেট বলে, ওরা বিশ্বাস না করুক, এমন অপমান করাটা উচিত নয়। ছাড়, জেটকে বোঝায়, কিছু জিনিস আছে জানিয়ে কথা না বলাই ভালো। ওদেরকে ওদের মতো থাকতে দাও। পুজো শেষ করে মাস্টার বাড়ি ফিরছে। পেছন থেকে খেম এসে মাস্টারকে সাইকেল ফিরিয়ে দেয়। মাস্টার পেছনে তাকায়। জেট এত বড় আকাম করে এখন তার থেকে লুকোচ্ছে। পারান বলে, কোথায় গিয়েছিলে তোমরা? খেম চুপ। তা এরপর কোথায় যাওয়ার প্ল্যান আছে? খেম বলে, আপনার জানি কি হবে। তবে মাস্টারের চোখ পাকানো দেখে খেম বলে, এরপর আঙ্কেল ছায়ের সাথে তারা ঝর্ণায় স্নানের জন্য যাবে। মাস্টার পারানের হাতে একটা মঙ্গল সুতো বেঁধে দেয়। এটা খেমকে খারাপ শক্তির থেকে দূরে রাখবে। আর জেট দূর থেকে এসবের মজা নিচ্ছে। মাস্টার পারান সাইকেল নিয়ে চলে যায়। জেট দৌড়ে খেমের কাছে আসে। আঙ্কেল ছাই সকলকে স্নানের জন্য জঙ্গলে নিয়ে আসে। তবে আঙ্কেল ছাই এই জঙ্গলে থাকা পবিত্র আত্মাকে সম্মান জানানোর কথা বলে সবাইকে। সকলে রাজি হলেও সেই দুজন দুষ্টু সিনিয়র কর্ন আর ফু এটা নিয়ে আবার মজা শুরু করে। জেট আর খেম এসবের প্রতিবাদ করে। এর সাথে আবার ছাড়নও যোগ দেয়। ফলে সিনিয়র দুজন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। জেট তাদের দিকে এলে সিনিয়র ঘুষি পাকায়। ছার্ন সামনে চলে আসে। পেছন থেকে আর একজন সিনিয়র গাছের ডাল দিয়ে তাদের ওপর অ্যাটাক করতে গেলে আঙ্কেল ছাই এসে সেটা কেড়ে নেয়। রেগে তাদের ওপর চড়াও হয়। যাও, বললাম না, এখান থেকে যাও, তোমাদের এখানে থাকার প্রয়োজন নেই। জেট ছার্নের দিকে হাত বাড়ায়, তাকে উঠতে সাহায্য করে। তারপর আঙ্কেল ছাইয়ের সাথে তারা চলে যায়। বনের ভেতরে ঠান্ডা নদীতে সবাই স্নান করছে। জেট ছার্নের কাছে আসে আর জানতে চায় আঘাতে অনেক ব্যথা করছে কিনা। ছার্ন বলে, না, একদম নয়।
জেট তার আঘাতে জোরে প্রেস করে। ছার্ন বলে, কাল তুমি আমাকে অর্ণের বাড়ি থেকে বয়ে এনেছিলে, তাই না? জেট বলে, হ্যাঁ, তুমি ভীষণ ভারী। দেখো, এখনও আমার কাঁধে ব্যথা আছে। ছার্ন গত রাতের জন্য ধন্যবাদ জানায়। জেট বলে, আজ একটু আগে ওই পাগলগুলোর হাত থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ। জেট ওটা আস্তে করে বলেছে, তাই ছার্ন বলে, কি বললে? শুনতে পাচ্ছি না। জেট আবার আস্তে করে বলে, থ্যাংক ইউ। ছার্ন বলে, আরে জোরে বলো, শুনতে পাচ্ছি না। জেট তাকে কাছে ডাকে, সে কানে কানে কথাটা বলবে। ছার্ন এগিয়ে আসে। জেট একটা লাথি দিয়ে ছার্নকে জলে ফেলে দেয়। হাসতে হাসতে বলে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার শুনতে পেয়েছ? জেট জলের ভেতর থেকে একেবারে বাংলা মুভির দেবের মতো এন্ট্রি নেয়। সবাই অবাক। জেট তো হাঁ করে ছার্নের দিকে তাকিয়ে আছে। খাম দূর থেকে বলে, ছার্ন ঠিক আছো তুমি? ছার্ন প্রিয়ার কাঁধে হাত দেয় আর বলে, আমি ঠিক আছি খেম। অর্থাৎ ছার্ন চশমা ছাড়া ঠিকঠাক দেখতেই পাচ্ছে না। এবার ছার্ন বুঝতে পারে সে চশমা হারিয়ে ফেলেছে। সত্যি চশমা ছাড়া বাঁচা ভীষণ কঠিন। ছার্নের কষ্টটা আমি ফিল করতে পারি। ছার্ন বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। এই জন্য আমি জলেই নামতে চাইনি। এখন দেখো, আমি তো দেখতেই পাচ্ছি না, কেন আমাকে জলে ফেলতে গেলে জেট? এরপর ছার্ন বিরক্ত হয়ে নিজের পোশাক খুলতে শুরু করে। বেচারা ভুলেই গেছে সে ক্লাসমেটদের সাথে আছে। আর সবার চোখ আমার অডিয়েন্সদের মতো এত পবিত্র নয়। প্রিয়া হাঁ করে তাকিয়ে আছে। তার বয়ফ্রেন্ড তে প্রিয়ার চোখ চাপা দেয়। আর জেটের অবস্থা না বলাই ভালো। দুষ্টুটার হাতে ছার্নের চশমা। অন্যদিকে সিনিয়র দুজন বনের মধ্যে স্মোক করছে। বিরক্তিকর এসব গ্রাম্য মানুষ আর ওদের বিশ্বাস। ঠিক করে আজ রাতে তারা কাউকে না জানিয়ে এই জঙ্গলের উপরের অংশে ক্যাম্প করবে। রাতে তারা দেখার পাশাপাশি একটু আধটু মাতলামিও করবে। ওরা চলে যেতে জ্বলন্ত সিগারেটের আগুন পাওয়ারের সাহায্যে নিভিয়ে ফেলে এই জঙ্গলে থাকা ভালো আত্মা। এই জঙ্গলকে সে রক্ষা করে। হঠাৎ তার সামনে অন্য এক আত্মা এসে তাকে নিজের বশে করে নেয়।